আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিচ্ছেদ গল্পের শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এখন ইরাদের মাথায় একটা চিন্তাই ঘুরছে, রুহি কোথায় গেল এই সময়ে? রাতের বেলায় তো একা একটা মেয়ের জন্য রাস্তাঘাট নিরাপদ না, এর ওপরে মাহিরার আজে বাজে কথায় ইরাদের ভয় লাগছে। ইরাদ সাথে সাথেই আরিশাকে ফোন করলো। ইরাদ বলল রুহি তোদের বাসায় গেছে। আরিশা বলল এত রাতে আমার বাসায় কেন আসবে? ইরাদ বলল ও বাড়ি ছেড়ে চলে গেছে। আরিশা বলল কি, কেন? ইরাদ ওদের সবটা খুলে বলল। কথাগুলো বলতে বলতে ইরাদের গলা ধরে আসছিল। ওর অতীত আজকে ওর বর্তমান নষ্ট করে দিল না তো, এই একটা ভয় কাজ করছে। আর রুহি ঠিক আছে কিনা এই চিন্তায় ও শেষ। সুরাইয়া দাদুকেও ইরাদ আজকের ঘটনা জানালো ফোন করে, কিন্তু ইরাদ জানে না মাহিরা ওর বাসায় না গিয়ে এখন সুরাইয়ার বাসায় বসে আছে। মাহিরা খুব জেদি ধরনের, ওর যেটা চাই সেটা হাসিল করার জন্য সবকিছুই করতে পারে। এই স্বভাবটা কতটা ক্ষতিকর হতে পারে তা ওর ধারণাতে নেই। ওকে সুরাইয়া অনেক বোঝালো যেন নিজের বাসায় চলে যায়, তবে মাহিরা যে ওনার কথা শুনবে না তা আব্দুল্লাহ ভালোই বুঝতে পেরেছেন। তাই সুরাইয়াকে বলছেন ও থাকুক, আসো আমরা একটু দেখে আসি। তারাও কিছুক্ষণের ভেতরে বাসায় আসলেন। ইতোমধ্যে পিয়াল আরিশাও চলে এসেছে। সুরাইয়া আর আব্দুল্লাহ ওদের বিয়ের ব্যাপারে কিছুই জানতেন না, আরিশার থেকে সবটা জেনে নিলেন। পিয়াল বলল আরিশা তুমি থাকো, আমি আর ইরাদ বের হই ভাবিকে খুঁজতে। আরিশা বলল হ্যাঁ যাও ইরাদের সাথে, ওকে সামলে রেখো। ইরাদ এদিকে ওর খুব কাছের বন্ধু আদনান, যে একজন ওসি, তাকে রুহির ছবি মেইল করে দিয়ে বলেছে খুঁজে বের করতে, আর নিজেও বসে নেই, বের হয়ে গেছে রুহিকে খুঁজতে। রাতের বেলা না হলে ইরাদের এত ভয় করতো না, মেয়েটা এত ইনোসেন্ট। ওর কোনো ক্ষতি যদি হয় ইরাদ কখনো মাহিরাকে মাফ করতে পারবে না। মাহিরা ওর সাথে যা করেছে এই জন্য মাহিরাকে কিছুই বলেনি ও, কিন্তু রুহির সাথে কিছু হলে যে ইরাদ সহ্য করতে পারবে না। নির্দোষ মেয়েটা জীবনে কম কষ্ট সহ্য করেনি, আজ আবার ইরাদের জন্য তার এই রকম কষ্ট সহ্য করতে হচ্ছে। এই জিনিসটা ইরাদ মেনে নিতে পারছে না। রুহি ঢাকা শহরের কিছুই চেনে না, ইরাদের সাথেই বের হয়েছে যতবার দরকার পড়েছে, না হয় ড্রাইভার সাথে ছিল, কিন্তু এখন রাতের বেলা ভয় হচ্ছে অনেক। কোথায় যাওয়া যায় এই কথা ভাবছে ও। তখনই হঠাৎ মনে পড়লো সুরাইয়া দাদু বলেছিল ওদের বাসা থেকে পরের রোডে একটা আশ্রম আছে বাচ্চা ও বৃদ্ধ মহিলাদের থাকার। উনি প্রায় সময় ওখানে যান। এই সময়ে থাকার জন্য কোনো জায়গা রুহির মাথায় আসছে না। ঢাকায় অনেক আত্মীয় স্বজনও আছে, কিন্তু কারো বাসায় যাওয়ার ইচ্ছে বা তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়ার ইচ্ছে কোনোটাই রুহির নেই। তাই আজকে রাতটা ওখানে থাকলেই ভালো হবে, কাল হয়তো এই শহরও ছেড়ে দিবে। কারণ যেখানে ইরাদের স্মৃতি আছে সেখানে থাকলে ও কখনো স্বাভাবিক থাকতে পারবে না। কতগুলো স্মৃতি আছে, কতগুলো অপূর্ণ স্বপ্ন আছে এই শহরে, এগুলো সব পেছনে ফেলে আগে বাড়তে হবে শুধুমাত্র ইরাদের সুখের জন্য। রুহিকে একদম বিধ্বস্ত লাগছে। আশ্রমে যাওয়ার পরে তারা ওর এমন অবস্থা দেখে ওকে থাকতে দিল। বিশেষ করে রহিমার খুব মায়া হলো ওকে দেখে। রুহি তেমন কিছু বলল না, সেখানকার সবকিছু দেখাশোনা রহিমাই করেন, আর তিনি রুহিকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সাথে করে নিয়ে ওকে দেখিয়ে দিল পূর্বের দিকে একটা বিছানা, সেখানেও থাকতে পারবে। রুহি বলল খালা একটা জায়নামাজ হবে? রুহির কথা শুনে রহিমা ওকে একটা জায়নামাজ দিল আর বাথরুমের রাস্তা দেখিয়ে দিল। রুমের লাইট অফ ছিল। রুহি এসে প্রায় ঘন্টাখানেক নামাজ পড়ে মুনাজাতে আল্লাহর কাছে খুব কান্না করলো। আওয়াজ না হলেও রুহির কান্না ঘরে যে আরো একজন বৃদ্ধ আছেন তিনি ঠিকই বুঝেছেন। কিছুক্ষণ পরে খাটের এক কোনায় বসে হাঁটুর মধ্যে মাথা গুজে রুহি নিঃশব্দে কাঁদছে। কোনোভাবেই মনকে শান্ত করতে পারছে না ও। এক নিমিষেই ওর দুনিয়া, কত শত স্বপ্ন সব শেষ হয়ে যাবে তাও কখনো ভাবতেই পারেনি। কলিজার পোড়ানি কমছে না কোনো মতেই, মাথাটাও ব্যথা শুরু হয়ে গেছে। রুহির চুপচাপ কান্নাটা বৃদ্ধার চোখে পড়লো। তার কেন যেন ইচ্ছা করলো রুহির সমস্যা শুনতে। মেয়েটার কিছু নিয়ে মনের অনেক পীড়া আছে, তা উনি ভালোই বুঝতে পারছেন। রুহির মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় তিনি বললেন কি হয়েছে বোন তোমার? অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। সেই জন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমান ও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ নগদ রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু SPN, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক।
রুহির মাথায় হাত রেখে এভাবে জিজ্ঞেস করায় ওর কেন যেন এই অচেনা বৃদ্ধাকে খুব আপন লাগলো। রুহি বলল, দাদু আমার সব শেষ হয়ে গেছে আজকে, ভুল করেছিলাম, ভালোবাসার মতো ভুল। বৃদ্ধা বলল, প্রথম থেকে বলো দাদু। রুহি খুলে বলল সবকিছু। মহিলা বললেন, হ্যাঁ তুমি আসলেই ভুল করেছো, অনেক বড় ভুল, নিজের স্বামীকে রেখে আসার মতো ভুল করেছো তুমি। রুহি বলল, দাদু উনি তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমি কেনই বা থাকবো ওখানে। বৃদ্ধা বলল, ছেলেটা তোমাকে ভালো না বাসলে বিয়ে করতো না, এতদিন একসাথে থেকেছো, কখনো তোমাকে ছুঁয়েও দেখেনি। কেউ যদি কাউকে ভালো না বাসে তাহলে এরকম করতে পারে না। দুনিয়া দেখে আসছি তোমাদের থেকে অনেক বেশি, বাস্তব জীবন সিনেমা না। পুরুষ মানুষের নিয়ত কতটা খারাপ হয় তোমার ধারণার বাহিরে। আমার কেন যেন মনে হচ্ছে তোমার জামাই তার আগের বউকে চায় না। রুহি বলল, কিন্তু দাদু আমি নিজ কানে শুনেছি, আর সেই শাড়ি আর চিরকুট। বৃদ্ধা বলল, সেগুলো আমি বলতে পারছি না, কিন্তু তোমার একবার সামনাসামনি কথা বলে বের হওয়া দরকার ছিল। আর আইন অনুসারে সে তোমার স্বামী এখন, তার প্রাক্তন স্ত্রীকে যদি তার পেতেও হয় তোমাকে ছেড়ে তারপর আবার বিয়ে করতে হবে। রুহি বলল, তার মুখ থেকে আমি আমাকে ছেড়ে দেওয়ার কথা সহ্য করতে পারতাম না দাদু। রুহির এই অসহায় কান্না দেখে নাজমা বেগমের খুব খারাপ লাগলো। তার মেয়ে যদি 25 বছর আগে ক্যান্সারে মারা না যেত তাহলে হয়তো রুহির মতো একটা নাতনি থাকতো তার। উনি বুঝতে পারছেন রুহির একবার তার স্বামীর সাথে কথা বলা দরকার। এরকম ভুল বুঝাবুঝির মাধ্যমে একটা বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে তা উনি চান না। নাজমা বেগম বলল, তোমার স্বামীর নাম কি? রুহি বলল, ইরাদ আহসান। নাজমা বেগম বলল, আহসান বিল্ডার্সের এমডি। রুহি অবাক হয়ে তাকালো নাজমার দিকে। ইরাদকে উনি কিভাবে চিনতে পারলো তাই ভাবছে। নাজমা বেগম বলল, তোমার স্বামী আমাদের এই আশ্রমের প্রতিষ্ঠাতা, খুব ভালো মানুষ, তার প্রাক্তনকে চিনতে পারছি এখন। উনি একটু রাগী ধরনের ছিল, তবে তোমার স্বামী অনেক মানিয়ে রাখতে চেষ্টা করত, অনেক যত্নে রাখতেন। রুহি বলল, উনি অনেক ভালো মানুষ, তাই যাকে নিয়ে ভালো থাকবেন তার সাথেই থাকুক। এখন নাজমা আর কিছু বলছে না, কারণ তিনি চিনেন ইরাদ কেমন মানুষ, আর মাহিরাকে কত ভালোবাসতেন তা ইরাদের আশেপাশে যারা থাকতেন বা ওকে দেখেছেন সবাই বুঝতে পারতেন। প্রায় সারা রাত ধরে রুহিকে সব গলিতে, মেইন রোডে ইরাদার পিয়াল খুঁজে ফেলেছে। প্রায় ভোরের সূর্য ফুটে উঠতে চলেছে, ইরাদের আর সহ্য হচ্ছে না। আদনানও পেল না রুহিকে, কোথায় যেতে পারে ও? আজান পড়তে শুরু করেছে চারপাশে। ইরাদ একটা মসজিদে ঢুকে নামাজ পড়ে নিল। মোনাজাতে আল্লাহকে বলল, আল্লাহ আপনি আমাকে আমার মা বাবা থেকে দূর করে দিয়েছেন, আমি মেনে নিয়েছি। আপনি মাহিরাকে আমার জীবনে রাখেননি, আমি মেনে নিয়েছি। আমি কখনো বাবা হতে পারবো না, তাও মেনে নিয়েছি। আমি তো সব মেনে নিয়েছি, কিন্তু সহ্যের তো একটা ক্ষমতা থাকে। রুহিকে তো আমি খুঁজিনি, আপনি আমার জীবনে পাঠিয়েছেন। আজকে এভাবে হঠাৎ করে যদি রুহিকে আমার জীবন থেকে সরিয়ে নেন তাহলে আমাকেও আপনার কাছে নিয়ে যান। আমি আর অপ্রাপ্তি নিতে পারছি না। পিয়ালের খুব খারাপ লাগছে ইরাদের এই অবস্থা দেখে। মনে মনে আল্লাহকে বলছে রুহির যেন খোঁজ পাওয়া যায় তাড়াতাড়ি। এমন সময় আরিশা ফোন করে পিয়ালকে। পিয়ালের চোখে মুখে খুশি দেখা যাচ্ছে। ইরাদ নামাজ শেষ করতেই পিয়ালকে ধরে বলে, দোস্ত আরিশা কল দিল মাত্র, ভাবির খোঁজ পাওয়া গেছে, ভাবি একদম ঠিক আছে। ইরাদ আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ বলল। এদিকে মাহিরাও সারা রাত না ঘুমিয়ে জেগে আছে, আর ভাবছে রুহিকে না পেলে ভালোই হবে। ইরাদের জীবনে ও নিজের অধিকার আবারও ফিরে পাবে তাহলে। ভোর 5:03। আরিশা, সুরাইয়া আর আব্দুল্লাহ কারো চোখেই ঘুম নেই। ওরা সবাই ইরাদের বাসায় আছে। দুঃসময়ে বন্ধু বলতে এই মানুষগুলো বরাবরই ইরাদকে সহযোগিতা করেছে, তাই আজকেও ওরাই পাশে আছে। সুরাইয়া আর আরিশা ভাবছে রুহি কোথায় যেতে পারে। আরিশা বলল, দাদু আমার মনে হচ্ছে রুহি আশেপাশে কোথাও আছে, কারণ বাস স্টপ বা ট্রেনে কোথাও গেলে আদনান ভাই খবর জানতো। সুরাইয়া দাদু বলল, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ইরাদ, পিয়াল ওরা তো ওকে পাচ্ছে না। আব্দুল্লাহ বলল, সুরাইয়া আজকে তুমি বলছিলে না রুহিকে নিয়ে ইরাদের করা আশ্রমটা দেখাবে? ওকে আস্তে আস্তে ইরাদের ভালো মানুষই সম্পর্কে অবগত করে একটা সময় ওদের বিয়ের কথা তুলবে। আব্দুল্লাহ কথাগুলো বলে উঠলেন পাশের সোফা থেকে। সুরাইয়া বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু ওটা যে ইরাদের এখনো জানাইনি। আব্দুল্লাহ বলল, রুহি ওখানেই গেছে সুরাইয়া। আরিশা বলল, দাদু আপনি শিওর কিভাবে? আব্দুল্লাহ বলল, বুড়ো তো এভাবে হয়নি দাদু ভাই। রুহি যেমন সেন্সিটিভ আর বাহারি দুনিয়া কম বোঝে, ওর মতো একটা মেয়ে বেশি দূর পর্যন্ত এত রাতে যেতে পারবে না। সুরাইয়া মাথা নেড়ে সম্মতি দিলেন, কারণ তার স্বামীকে সে ভালোভাবেই চিনেন। কোনো ব্যাপারে খুব বেশি একটা ধারণা বা আগে থেকে কথা আব্দুল্লাহ বলেন না, অনেক ভেবে আর বুঝে সব সময় কথা বলে। তাই সাথে সাথে সুরাইয়া আশ্রমে ফোন করলো। 4 বার রিং হওয়ার পরে রহিমা ফোন ধরলো। রহিমা বলল, আসসালামু আলাইকুম খালাম্মা। সুরাইয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। রহিমা কেমন আছো? রহিমা বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সুরাইয়া বলল, আমিও আলহামদুলিল্লাহ। শোনো এই সময় ফোন করলাম একটা দরকারে। রহিমা বলল, বলেন খালাম্মা। সুরাইয়া বলল, তোমাদের ওখানে কি কোনো মেয়ে আসছে আজকে রাতে? রহিমা বলল, হ্যাঁ আসছে, সুন্দর মতন একটা মেয়ে, বয়স 23-24 হতে পারে, নাম বলল রুহি। কথাটা শুনে সুরাইয়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে একটা হাসি দিয়ে আরিশা আর আব্দুল্লাহর দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, পেয়েছে। সুরাইয়া বলল, ওকে যেতে দিও না কোনোভাবেই। রহিমা বলল, কেন খালাম্মা, মেয়েটা কোনো খারাপ কাজ করেছে? সুরাইয়া বলল, আরে না, ও তোমাদের ইরাদ স্যারের ওয়াইফ। রহিমা বলল,
বলল, স্যারের বউ? সুরাইয়া বলল, ওদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ওকে বলো না কিছুই, এখন আমরা আসতেছি একটু পর, ম্যাডামকে যেতে দিও না কোনো মতেই। রহিমা বলল, আচ্ছা খালাম্মা। সুরাইয়া ফোনটা রাখলো। আব্দুল্লাহ একটা গর্বিত হাসি দিল, সাথে সাথেই আরিশা খুশিতে ইয়েস দাদা ভাই, ইউ আর গ্রেট বলেই পিয়ালকে কল করলো এবং বলল রুহির খোঁজ পাওয়া গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। ইরাদ সোজা রুহিকে আনতে যেতে চাচ্ছিল, কিন্তু আরিশা মানা করলো। একটা প্ল্যান বানালো আরিশা, রুহি যেহেতু সুন্দর করে চাইছিল ইরাদকে প্রপোজ করবে, তাহলে সুন্দরভাবেই করা হোক। আরিশা বলল, দাদু ইরাদ একটা গাধা। সুরাইয়া হেসে বলল, কেন? আরিশা বলল, যে শাড়ি এনেছিল রুহির জন্য সেখানে ওর নামটা লিখলেই পারতো। আরে তুই যখন প্রপোজ করবি প্রিপারেশন তো ভালো মতো নিবি, গাধা একটা। সুরাইয়া বলল, দোষ ওর না, মাহিরাই এমন সময় আসছে। আরিশা বলল, হ্যাঁ, ও আবার কেন আসছিল কে জানে। ভালো হয়েছে দাদু এখন চলে গেছে। দাদু বলল, যায়নি। আরিশা বলল, কি বলেন দাদু? সুরাইয়া বলল, আমাদের বাসায় ও। আরিশা বলল, ওর লজ্জা হবে না এত কিছু করার পর আবার চলে আসছে ওদের জীবনে অশান্তি করতে। আব্দুল্লাহ বলল, তোমরা যাই করো, আজকে ইরাদকে এগুলো বইল না। সুরাইয়া আর আরিশা সম্মতি দিল। ইতোমধ্যে ইরাদও চলে এসেছে। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে ইরাদকে, এক রাতেই চোয়াল ভেঙে গেছে, চোখ মুখ কালো দেখাচ্ছে, চুল উস্কো খুস্কো হয়ে আছে। আরিশা বলল, পুরো দেবদাস দেখাচ্ছে। ইরাদ বলল, আরিশা দেখ, সবসময় মজা ভালো লাগে না, রুহি কোথায় বল, ওকে নিতে যাব। আরিশা বলল, এখন বলবো না। এমন শুকনো মুখে নিতে যাবি? যতগুলো দুঃখ দিয়েছিস অতগুলো খুশি নিয়ে আনতে যাবি। আজকে মেয়েটা এমনিতেই কত নার্ভাস ছিল। ইরাদ বলল, নার্ভাস কেন? আরিশা বলল, ও আজকে তোকে প্রপোজ করতে চাচ্ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। ইরাদ বলল, প্রপোজ? আরিশা বলল, হ্যাঁ, তোকে রুহি ভালোবাসে। আজকে সকালেই এই নিয়ে আমাদের কথা হয়েছিল, সন্ধ্যাবেলায় ও তোকে বলতো মনের কথা, কিন্তু ওই সুযোগটাই পেল না। ইরাদ বলল, ড্যাম ইট বলে ইরাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। আরিশা, বল কিভাবে কি করতে পারি, আমি ওকে কিছু স্মরণীয় মুহূর্ত উপহার করতে চাই। আরিশা বলল, এই না আসলি লাইনে, এখন আমার কথা সবাই শুনেন। আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্টে একটা পাস রিজার্ভ করতে হবে, কোথায় করা যায়? ইরাদ বলল, শাফিন ভাই আমার পরিচিত, উনি কাছেই ওনার রেস্টুরেন্ট, সেখানেই বুকিং দিয়ে দেই। সুরাইয়া বলল, না এমন কিছু করো না, রুহি যদি বুঝতে পারে ও হয়তো চলে যাবে, তাই আমাদের এমন ভাবে সব করতে হবে যাতে ও সারপ্রাইজ পায়। আরিশা বলল, তাহলে দাদু কিভাবে কি করা যায়? সুরাইয়া বলল, আমি ওদেরকে কল দিয়ে বলি আজকে তাদের যে কারো একজনের জন্মদিন, এই জন্য ছাদে ছোট একটা অনুষ্ঠান করে সবাই কেক কাটবে ওখানে। পিয়াল বলল, হ্যাঁ, আর আমরা এদিকে থেকে লোক পাঠাতে পারবো যাতে সুন্দর করে ছাদটা ওরা ডেকোরেশন করে দেয়। আরিশা বলল, হ্যাঁ, আর রুহিকেও ড্রেস পাঠিয়ে দিব যেটা পরে ও ছাদে আসবে। পিয়াল বলল, তারপর ইরাদ ভাবিকে প্রপোজ করবে। ইরাদ বলল, ঠিক আছে, অনেককে ফোন করে বলছি তাই করতে, কিন্তু রুহি কোথায়, আমাকে কেউ তো বলবেন। আব্দুল্লাহ বলল, তোমার আশ্রমে। ইরাদ সাথে সাথে দারোয়ানকে ফোন করে বলল কাউকে যেন আজ আশ্রম থেকে বের হতে না দেয়, আর ডেকোরেশনের জন্য লোকজন পাঠিয়ে দিল। আর এদিকে সুরাইয়া ফোন করে রহিমাকে শিখিয়ে দিল সবকিছু। ইরাদ বলল, আরিশা পিয়াল একটা হেল্প কর। পিয়াল বলল, বল। ইরাদ বলল, রুহির জন্য একটা শাড়ি আর প্রয়োজনীয় জিনিস কিনে ওকে দিয়ে আসবি, আমি গেলে দেখা না করে থাকতে পারবো না। আরিশা বলল, ঠিক আছে। ইরাদ বলল, এই নে ক্রেডিট কার্ড। আরিশা বলল, নিব না, তোদের বিয়ের কোনো গিফটও দেয়নি এখনো। ইরাদ বলল, আজকে না, আমি চাই আমার বউ আজকে আমার তরফ থেকে দেওয়া কোনো কিছু পড়ুক। আরিশা বলল, ঠিক আছে তাহলে। বেলা 10টা বেজে গেল সব প্ল্যানিং করতে করতে। নাস্তাও বানিয়ে ফেলেছে কাজের মহিলাটা, সবাই নাস্তা করে নিল। ইরাদের গলা দিয়ে খাবার যাচ্ছে না, সবাই এটা খেয়াল করলো, কিন্তু কিছুই বলল না, কারণ কারো কথাই ইরাদকে শান্তি দিতে পারবে না। তবুও ইরাদের জোরাজোরিতে সবাই নাস্তা করে নিল এবং আরিশা পিয়াল বের হয়ে গেল। ওরা ঠিক করেছে শপিং করে আশ্রমের রহিমাকে দিয়ে রুহিকে সবকিছু দেওয়াবে। এরপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একেবারে বিকেলে চলে যাবে ইরাদের সাথে রুহিকে আনতে। সুরাইয়া আর আব্দুল্লাহ সারা রাত ঘুমায়নি, তাদেরও রেস্ট দরকার, তারাও বাসায় যাবে এখন। বিকেলে ইরাদের সাথেই রুহিকে আনতে যাবে, কারণ রুহিকে তারাও খুব আদর করেন। কিন্তু সমস্যা হচ্ছে মাহিরা, এই মেয়েটাকে আগে সুরাইয়া আদর করত খুব, তার আচরণগুলো সর্বদাই স্বার্থপর ছিল। তারপরেও ইরাদের মতো একটা স্বামী থাকার পরেও পরকীয়ার মতো একটা জঘন্য কাজ করার কারণে আব্দুল্লাহ আর সুরাইয়া দুজনের মন থেকে উঠে গেছে মেয়েটা। এখন মাহিরা ওদের জীবন থেকে দূরে থাকলেই সবাই শান্তি অনুভব করে। ইরাদ বলল, দাদা দাদু আপনারাও বাসায় গিয়ে একটু বিশ্রাম করে নেন, অনেক বেলা হয়ে গেছে। সুরাইয়া বলল, হ্যাঁ দাদু ভাই। আব্দুল্লাহ বলল, তুমি একটু ঘুমিয়ে নাও দাদা ভাই। ইরাদ বলল, জি আচ্ছা, আপনাদের অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম আমি। সুরাইয়া বলল, এমন কিছুই না পাগল ছেলে, আমরা আছি সব সময় তোমার জন্য। গেট থেকে বের হতে হতে সুরাইয়া বলল, মাহিরাকে বলা যাবে না রুহির কথা? আব্দুল্লাহ বলল, না বলবো, এখনো খোঁজ হয়নি। সুরাইয়া বলল, হ্যাঁ, ওকে যদি বলা হয় তাহলে অশান্তি সৃষ্টি করবে। এদিকে মাহিরার মন অনেক খুশি সকাল থেকেই, রাতে যদিও ঠিকমতো ঘুম হয়নি, তাতে কি, মাহিরা বুঝতে পারছে রুহি নামক বাধাটা বোধ হয় আর নেই ইরাদের জীবনে, ওকে পাওয়া
গেলে তো দাদা দাদি সকালেই ফিরে আসতো, নিশ্চয়ই ওকে আর পাওয়া যায়নি। প্রায় 12:30টার দিকে রুহির ঘুম ভাঙলো। চোখ ডলতে ডলতে ও ঘুম থেকে উঠে চারদিকে তাকিয়ে মনে পড়ে গেল গতদিনের সবকিছু। মনের ভেতরটা আবারও ভারী হয়ে গেল। আজও বাড়ি ফিরে যাবে, সবাইকে সত্যিটা জানাতে হবে, আর ইরাদের থেকেও তো দূরে চলে যেতে হবে। রুহি ফ্রেশ হয়ে বের হলো বাথরুম থেকে। তখন নাজমা ঘরে এসে একটা হাসি দিয়ে বলল, আরে দাদু উঠে গেছো? রুহি বলল, জি। আচ্ছা দাদু, ট্রেন স্টেশনটা কোথায়? দাদু বলল, কেন? রুহি বলল, আসলে আমার বাড়ি চট্টগ্রাম, আজই চলে যেতে চাচ্ছি, কিন্তু কিছু চিনি না তাই জিজ্ঞেস করছিলাম। নাজমা বলল, আজকে তো যাওয়া যাবে না। রুহি বলল, কেন দাদু? নাজমা বলল, আমার জন্মদিন আজকে, থাকা লাগবে তোমারও। রুহি বলল, হ্যাপি বার্থডে দাদু। বলে রুহি তাকে জড়িয়ে ধরে আরো বলল, দাদু আজকে যাই, আমার খুব খারাপ লাগছে এই শহরে। নাজমা বলল, আমি জানি, কিন্তু এই বুড়ি কয়দিন বাঁচি তার ঠিক ঠিকানা নেই, এই ছোট একটা আবদার রাখতে পারবে না? রুহি কিছুক্ষণ ভেবে থাকার জন্য রাজি হয়ে গেল। নাজমা দাদুকে দেখলে নিজের দাদুর কথা মনে পড়ে রুহির। খুব অমায়িক আর মায়াবী একজন মানুষ। নাজমা বলল, আসো দাদু, নাস্তা করবে। রুহি বলল, খেতে ইচ্ছে করছে না। নাজমা বলল, খেতে হবে, আসো এখনই। রুহি বলল, নামাজটা পড়ে নেই। নাজমা বলল, ঠিক আছে। দাদি নাতনি মিলে নামাজ পড়ি। রুহি মোনাজাতে খুব কান্না করলো। নাজমাও আল্লাহর কাছে বলল, তাড়াতাড়ি যেন এই সরল মনের মেয়েটার সকল কষ্ট দূর হয়ে ইরাদের সাথে মিল হয়ে যায়। রুহি কোনো মতে খেয়ে উঠল। নাজমার জোরে না খেয়ে থাকতে পারলো না। ইরাদ কি করছে এখন? ও ঠিক মতো খেয়েছে তো? মাথায় শুধু এগুলোই ঘুরছে। স্বামী সংসার সব বড়ই অদ্ভুত জিনিস। যতই দূরে থাকা হয়, স্বীকৃতি নাইবা পাওয়া হয়, তারপরেও একটা টান থাকে, অজানা একটা ভালোবাসা কাজ করে। আচ্ছা, ইরাদের কি একটা বারও আমার কথা মনে পড়েছে? নাকি ভালোই আছে মাহিরাকে নিয়ে? আচ্ছা, আল্লাহ পাক কি আমাকে ওর জীবনে আগে দিতে পারতো না? হয়তো আজকে আমি ওর স্ত্রী থাকতাম, মাঝে কেউ থাকতো না। আচ্ছা, আমি কি ওদের মাঝে এসেছি? হ্যাঁ, আমি তো। ইরাদের মনে তো আমি জায়গা করতে পারিনি, পারলে হয়তো দ্বিতীয় স্ত্রী হতাম না। বিছানার এক কোণে শুয়ে রুহি কথাগুলো ভাবছিল। প্রায় দুপুর শেষের দিকে রহিমা এসে রুহিকে জিজ্ঞেস করলো, ঘুমিয়েছেন? রুহি বলল, না আন্টি। রহিমা বলল, উঠে নেন, রেডি হবেন না? রুহি বলল, কেন? রহিমা বলল, ওই যে প্রোগ্রাম আছে, মানে খালার জন্মদিন। রুহি বলল, না আন্টি, এভাবেই ঠিক আছি। নাজমা বলল, না হবে না, আমার জন্মদিন উপলক্ষে তোমাকে সাজতেই হবে। রুহি বলল, দাদু এখানে আমার কোনো জামা নেই। রহিমা বলল, আমার তো আছে, দেখো এগুলো পরে নাও। রুহি বলল, এগুলো কেন? রহিমা বলল, পরেন। রহিমা এক প্রকার অনুরোধ করেই বলল। রুহির কাছে যথেষ্ট অবাক লাগলো রহিমার এত সম্মান আর যত্নশীল আচরণ। তারপরেও ভাবলো হয়তো নাজমা ওকে আদর করে, তাই এমন করছে। নিজের জন্য না হলেও নাজমার জন্য তৈরি হলো রুহি। গোলাপি একটা জর্জেটের শাড়ি, ঠোঁটে গোলাপি লিপস্টিক, এর বেশি কিছুই করার ইচ্ছে হচ্ছে না ওর, যদিও বেশ কিছু মেকআপ আছে ব্যাগটায়। রহিমা রুহিকে দেখে বলল, মাশাল্লাহ, কত সুন্দর লাগছে, আপনি একদম পরীর মতো দেখতে। রুহি বলল, ধন্যবাদ আন্টি। আব্দুল্লাহ আর সুরাইয়াকে তৈরি হতে দেখে মাহিরা জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছেন? সুরাইয়া বলল, হ্যাঁ, ইরাদ তো কিছু খায়নি, ওকে খেতে দিব। আব্দুল্লাহ বলল, তুমি থাকো, আমরা আসছি। কথাগুলো কোনো মতে বলে সুরাইয়া আর আব্দুল্লাহ চলে গেল। ইরাদের প্রতীক্ষার পালা শেষ। এসে পড়েছে রুহির কাছে। বিকেলের সূর্য সোনালী বরণে আকাশে হালকা লালচে ভাব ধারণ করেছে। সুরাইয়া বলল, আমরা সবাই ভেতরে বসবো, তুমি আর রুহি একান্তে কথা বলে সব ঠিক করো, তারপরে সবাই উপরে যাবে। ইরাদকে দেখে রহিমা সালাম দিয়ে বলল, স্যার আপনি যান, আমি ম্যাডামকে পাঠাচ্ছি। ইরাদ ছাদে চলে গেল। রহিমা নাজমাকে ইশারা করতেই বুঝে গেল ইরাদ চলে গেছে উপরে। নাজমা বলল, ছাদে কি সব ঠিকঠাক করেছো রহিমা? রহিমা বলল, আমি তো দেখি নাই, কেউ গিয়ে একটু দেখে আসবে। মামনি আপনি যাবেন? রুহি বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসি। রহিমা বলল, মামনি আপনি আর আইসেন না, আমরা এখনই সবাই আসতেছি, আপনি যান আগে। রুহি বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আসেন সবাই। রুহি উপরে এসে দেখে খুব অবাক হলো, এত সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে, মনে হচ্ছে বড় কোনো ডেকোরেশন এজেন্সি দিয়ে করানো হয়েছে। চোখ ধাঁধানোর সৌন্দর্য, পুরোটা লাল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। রুহি ভেতরে গিয়ে দেখলো তেমন কেউ নেই, ওই মনে হয় প্রথম এসেছে। রেলিং এর সামনে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সবকিছু কত অপরূপ লাগছে, কিন্তু ওর মন ফাঁকা ফাঁকা লাগছে। আজকে ইরাদ পাশে থাকলে হয়তো সব ভালো লাগতো, কিন্তু এটা তো আর সম্ভব না। ইরাদকে ছাড়া কিছুই ভালো লাগে না, তবুও মনকে মানাতে হবে। রুহি পেছন থেকে অনুভব করলো কে যেন ওকে জড়িয়ে ধরেছে। পেছনে ঘাড় ঘুরে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ ইরাদ ওকে জড়িয়ে ধরে রেখেছে। রুহির চোখে চোখ রেখেই ইরাদ বলল, ভালোবাসি ঝড়ের রাতে আগত পরি, অনেক ভালোবাসি। রুহি ইরাদকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি, অনেক বেশি, অনেক।
ইরাদ বলল, আমাকে আপনি ফেলে চলে গেলেন এভাবে কিছু না বলে। আমি যে সহ্য করতে পারবো না আপনি কি একটুও বুঝতে পারেননি? কেন এমন করলেন আমার সাথে? আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। রুহি বলল, কাল আপনি উনাকে বলেছিলেন ভালোবাসি। গিয়েছিলাম আপনার সাথে কথা বলার জন্য গিফটগুলো দেখার পর। এগুলো শুনে আমি আর সহ্য করতে না পেরে চলে যাই। ইরাদ বলল, ওগুলো মাহিরার ফোনে রেকর্ডিং ছিল, মেসেঞ্জার থেকে ডাউনলোড করে নিয়েছিল। আমার আগের কথা ওগুলো। আর গিফট তোমার জন্য এনেছিলাম। আমি পিতা হতে পারবো না কখনো। এই অক্ষমতার জন্য আপনার প্রতি ভালোবাসাও প্রকাশ করিনি আমি। আমাকে মেনে নিলে আপনি মা হতে পারবেন না কখনো। কথাটা বলার সাথে সাথে রুহি ইরাদের মুখ চেপে ধরল। রুহি বলল, আল্লাহ যদি এটা চায় আপনি আমি কে অমান্য করার? বাচ্চা আল্লাহর নিয়ামত, যদি উনি দেয় তাহলে হবে, না হলে হবে না। এর কারণে কি স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাবে? আমি মনে করি না। আমি আপনাকে ভালোবাসি, এর বেশি কিচ্ছু জানি না। আপনাকেই চাই আমি। রুহি কথাটা বলে ইরাদের বুকে মুখ গুজল। ইরাদ ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর ইরাদ বলল, আমাকে রেখে যাবেন না আর কখনো? রুহি বলল, না, আর কোনো দিন যাব না। ইরাদ বলল, ডান হাতটা দিন। ইরাদ রুহিকে একটা সুন্দর আংটি পরিয়ে দিল ডায়মন্ডের। বলল, আমাদের ভালোবাসার স্মৃতি এটা, সবসময় হাতে পরে থাকবেন। রুহি নিজের হাতে একদম প্লেন একটা পাতলা গোল্ডের রিং খুলে ইরাদকে পরিয়ে দিয়ে বলল, আর এটা আপনার। আমার দাদা আমাকে দিয়েছিল এটা, উনি পরতেন সবসময়। আজ আপনাকে আমি এটা দিলাম, কখনো খুলবেন না। ইরাদ মিষ্টি করে হেসে রুহিকে বলল, আচ্ছা আসেন এখন কেক কাটি। এরপর সবাই উপরে আসলো। রুহি কেক আর বাকি সবকিছু দেখে অবাক। ইরাদ এত কিছু ওর জন্য করেছে। সবাই জানতো এসব কিছু। ভীষণ লজ্জা লাগছে ওর। রাত পর্যন্ত ওরা আশ্রমেই রইল। সবাই ইরাদকে কত ভালোবাসে। রুহির অনেক ভালো লাগছে সবকিছু। একেবারে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরেই ওরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। এমন সময় মাহিরা এসে হাজির। সুরাইয়ার ল্যান্ডলাইনে টুনিকে আরিশা ফোন করেছিল ওদের সাথে এসে হেল্প করার জন্য, ইরাদ আর রুহির বাসর সাজানোর জন্য। এমন সময় মাহিরা কথাগুলো শুনে ফেলে আর টুনিকে জোর করে জেনে নেয় ওরা কোথায় আছে। মাহিরা বলল, ইরাদ, ফাইনালি এই মেয়েকে খুঁজে বের করেই ফেলেছো? এই মেয়ে, তুমি যাওয়ার আর কোনো জায়গা পাওনি? আমার হাজবেন্ডের কাছে আসছো কেন? ইরাদ বলল, রুহিকে নিয়ে একটা কথাও না মাহিরা, তুমি চলে যাও, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। মাহিরা বলল, যাব না, তুমি শুধু আমার, তোমার ওপরে একমাত্র আমার অধিকার। রুহি বলল, ছিলেন, উনি আপনার ছিলেন ততদিন যতদিন আপনি তাকে ডিভোর্স দেননি। এখন আমার স্বামী উনি। মাহিরা বলল, মানি না এই বিয়ে, বললেই হয়ে যাবে? রুহি বলল, হ্যাঁ বললেই হবে না, ঠিক বলেছেন। কাগজ কথা বলবে, আপনার আর উনার ডিভোর্স পেপার কথা বলবে। এবার মাহিরা ইরাদের সামনে গেল। এক ঝটকায় ওকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রুহি এসে মাঝে দাঁড়ায়। রুহি বলল, আমার স্বামীর সাথে পরনারীর মেলামেশা আমার পছন্দ না একদমই। কিছু বলার থাকলে দূর থেকে বলেন। রুহির এমন উত্তরে সেখানে থাকা প্রত্যেকের ভালো লাগলো যে এত জঘন্য একটা কাজ করেছে। এতদিন কোনো মর্ম দেয়নি এমন একটা স্বামীর। যখন ইরাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল তখন সে অন্যজনের সাথে অবৈধ সম্পর্কে আবদ্ধ ছিল, আর সে আজ এসেছে ইরাদের কাছে ফিরতে। এমন মানুষ কখনোই ক্ষমার যোগ্য না। মাহিরা করুণ হয়ে ইরাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি ভুল করেছি মানি, কিন্তু আমার কষ্টে কি তোমার একটুও কষ্ট হচ্ছে না ইরাদ? এত কঠিন কবে থেকে হলে তুমি? তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই ইরাদ। আমাকে কেউ তাদের কাছে রাখতে চাচ্ছে না। তামিম বলেছে আমি চরিত্রহীনা। মা বাবা আমাকে রাখলে আমার কারণে নাকি তাদের মান সম্মান শেষ হয়ে যাবে, তাই তারাও বলেছে কখনো যেন ফিরে না যাই। তুমি না রাখলে আমি কোথায় যাব? আমাকে একটা সুযোগ দাও ইরাদ, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব তোমাকে খুশি রাখার। রুহি এবার কিছু বলল না। ও চাচ্ছে ইরাদের মন থেকে যা আসে ও যেন তাই বলে। রুহি শুধু ইরাদের চোখের দিকে তাকিয়ে রইল। ইরাদ বলল, মাহিরা, তোমার জন্য আমার খারাপ লাগছে, কিন্তু ভালোবাসাটা এখন আর নেই, কারণ পুরোটা তুমি নিজের হাতে শেষ করে দিয়েছো। আর আমার প্রতি তোমার কোনো অধিকার নেই, না আছে আমার ভালোবাসার প্রতি। অধিকার জিনিসটা কখনো আপেক্ষিক থাকে না, কিন্তু আমরা একটা সম্পর্ক নষ্ট করে দিয়ে তাকে শেষ করে দেই। আমার প্রতি এখন তোমার আর কোনো অধিকার নেই। রুহি বলল, আপু একটা কথা বলি, সামনের পথ চলায় হয়তো কাজে আসবে আপনার। যতদিন একটা সম্পর্ক থাকে ঠিক ততদিন অধিকার থাকে। আপনি নিজের জায়গা ছেড়ে গেলে সেখানে অন্য কেউ আসবে এবং অধিকারটা তখন তার হয়ে যাবে। এটা আমার কথা না, এটা দুনিয়ার নিয়ম। মাহিরা বলল, ইরাদ, এটাই তোমার শেষ কথা? ইরাদ বলল, হ্যাঁ, আশা করব তুমি আমাদের জীবন থেকে দূরে চলে যাবে। মাহিরা বলল, আমার যাওয়ার সত্যি কোনো জায়গা নেই। সুরাইয়া বলল, মাহিরা, এখন এটা ইরাদের দেখার বিষয় না, তোমার কথাগুলো খারাপ লাগলেও এটাই সত্যি। মাহিরা বলল, তাহলে আমি চলে যাব? রুহি ইরাদের দিকে তাকিয়ে বলল, 10,000 টাকা দেন। ইরাদ ওকে দেওয়ার পরে সেটা রুহি মাহিরার হাতে দিয়ে বলল, আপু এটা নিয়ে যান, এর বেশি কিছু করতে পারছি না আমরা, আর আশা করছি আপনি আমাদের জীবনে ফিরে আসবেন না কোনোদিন। মাহিরার খুব কষ্ট হচ্ছে। একটা সময় ও রুহির জায়গায় ছিল, কষ্টে এটা নিতে ইচ্ছা করছে না, কিন্তু এই টাকার ওর অনেক দরকার, তাই ও টাকাটা নিয়ে চলে গেল এক অজানা গন্তব্যের দিকে। আজকে ও বাড়িঘর ছাড়া, না কারো স্ত্রী, না কারো মেয়ে, না কারো
প্রেমিকা, নিজের দোষেই আজ ওর এমন পরিণতি। একটু পরে সবাই বাড়িতে চলে আসলো। রুহি বেডরুমে এসে অবাক হয়ে গেল, কারণ ওর আর ইরাদের বড় একটা ছবি বিছানার উপরের দিকটায় লাগানো হয়েছে। পুরো ঘরটা বেলি গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আজকের আমেজটাই যেন বলছে আজ ভালোবাসার রাত। রুহি বারান্দায় দাঁড়িয়ে আছে। ইরাদ ঘরে এসে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এতে রুহির পুরো শরীরে যেন এক প্রকার বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। ইরাদ ওকে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে নিল। রুহি লজ্জায় ওকে ছাড়িয়ে ঘরের ভেতরে যেতে চাইলো। তখন ইরাদ ওর হাত ধরে ফেললো। কাছে টেনে নিয়ে হাত দুটো নিজের হাতে নিয়ে চোখে চোখ রেখে বলল, আপনি যতদিন না চাইবেন ততদিন কিছু করব না, যতটা ইচ্ছে সময় নিতে পারেন। রুহি ইরাদের চোখের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর হাসি এই লোকটার, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। এখন তো কোনো বাধা নেই, এখন এই মানুষটাকে ভালোবাসাই যায়, খুব করে ভালোবাসা যায়। রুহি এবার ইরাদের হাত দুটো নিজের কোমরে দিয়ে ওর গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট জোড়া আলতো করে গুজে দিল। ইরাদ অনেকটা অবাক হয়ে গেল, কিন্তু ভালো লাগছে। ভালোবাসার গভীরতায় ডুবে যেতে উভয়ের হৃদস্পন্দন বেড়ে গেছে। রুহি কিছুক্ষণ পরে ইরাদের ঠোঁট ছেড়ে বলল, এতটা ভালো হওয়াও কিন্তু ভালো না। কথাটার অর্থ ইরাদের বুঝতে বাকি নেই। একটা সুন্দর হাসি দিয়ে রুহিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ইরাদ বলল, একটু খারাপ হওয়াই যায় তাহলে। রুহি লজ্জায় বিছানায় মুখ গুজে দিল। এরপরে বাকিটা ইতিহাস। ভালোবাসার গভীরতায় ডুবে যাচ্ছে ওরা। যতটা সম্ভব অতটা দিয়েই আজ একে অপরকে আপন করে নিচ্ছে ওরা। ইরাদের ক্ষতবিক্ষত মনটায় একরাশ সুখ আর শান্তি নিয়ে এসেছে ওর ঝড়ের রাতে আগত পরি। আজকে ভালোবাসায় কোনো বাধা নেই। আজ আছে পুরোপুরি অধিকার, আছে ভালোবাসা, আছে পূর্ণতা, আছে বৈধতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিচ্ছেদ গল্পের শেষ পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং গল্পটা তোমাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।